সেই দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতি শনিবারের আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকারে। পরবর্তী 90 মিনিট আমি আবু রেজা আপনাদের সাথে থাকব। এই অনুষ্ঠানে আমরা ব্রিটেনের বিভিন্ন আইন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ফ্যামিলি ল নিয়ে কথা বলি। আপনারাও এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। টেলিভিশনের পর্দায় যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারে রিং করে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। আইনের ব্যাপারে কিছু জানা থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। তবে একটা কথা একটু দয়া করে মনে রাখবেন যে আমরা এই অনুষ্ঠানে যে পরামর্শ দিই, এটা শুধুমাত্র একটা প্রাথমিক ধারণা। কারণ আমরা আপনাদের কোনো কাগজপত্র দেখতে পাচ্ছি না বা সামনাসামনি বসে আপনাদের কেসের বিস্তারিত জানারও সুযোগ আমাদের নাই। মাত্র 1 মিনিট 1.5 মিনিট আপনাদের সমস্যা শুনে একটা পুরোপুরি সমাধান দেওয়াটা আসলেই অসম্ভব। তাই আমরা যে পরামর্শ দেব, এটাকে একটা গাইডলাইন, একটা প্রাথমিক ধারণা হিসেবে নেবেন। অভিজ্ঞ কোনো আইনজীবীর পরামর্শের কোনো বিকল্প নেই। তো আশা করি যে যেখানেই ছিলেন ভালোই ছিলেন। ব্রিটেনে তো আজ থেকে মনে হচ্ছে যে বোধহয় সত্যিকার অর্থে সামার টাইমটা শুরু হয়ে গেল। যথেষ্ট গরম আছে, জানি না আবার রাতের আবহাওয়া কী হবে, তাপমাত্রার পতন হবে কি না। এই 7 তারিখে তো ব্রিটেনে আমরা জানি যে স্থানীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, যেখানে ক্ষমতাসীন লেবার দলের অনেকটা ভরাডুবি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নতুন রাজনৈতিক দল রিফর্ম ইউকে, তারা অনেক ভালো করেছে। এটা নিয়ে অনেকের মনে সন্দেহ দেখা দিচ্ছে। অনেকে আশঙ্কা করছে যে পরবর্তী নির্বাচন, সাধারণ নির্বাচন, যেটা 2029 সালে অনুষ্ঠিত হওয়ার কথা, সেই নির্বাচনে রিফর্ম কি একটি শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হবে। অনেকে আশঙ্কা করে যদি কোনো দিন রিফর্ম দল ক্ষমতায় যেতে পারে, তাহলে ইমিগ্রেন্টদের ভবিষ্যৎ কী হবে। ইমিগ্রেন্টদের ব্যাপারে অনেক বক্তব্য এই দলটি রাখে, যেটা নিয়ে অনেক আমাদের কমিউনিটিরও অনেকের মনে যথেষ্ট আশঙ্কার কারণ আছে। তো আমরা যেটা করি এই অনুষ্ঠানে, আমরা সাধারণত কিছু ইমিগ্রেশন সংক্রান্ত আপডেট দেই এবং তারপরে আমরা কথা বলি আপনাদের সাথে। বা এর মধ্যে যদি কেউ আমার সাথে কথা বলতে চান, তবে অনুগ্রহপূর্বক টেলিভিশনের পর্দায় যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারটাতে রিং করেন। রিং করে আমার কাছে জানতে চান, আমি চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আজকে প্রথম যে আপডেটটা দেব সেটা হচ্ছে ল সোসাইটি। ল সোসাইটি হচ্ছে এদেশের সবচেয়ে বড় আইনজীবীদের প্রতিষ্ঠান। সেই ল সোসাইটি যারা সলিসিটার, এদেশের প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ সলিসিটারদের প্রতিষ্ঠান। ল সোসাইটি তারা সরকারকে আহ্বান জানিয়েছে যে সরকারের যে পরিকল্পনা আছে যে অ্যাপিল কোর্টের যে ব্যাপক পরিবর্তন করবেন, সেটার জন্য সেখান থেকে যেন তারা বিরত থাকে। আপনারা শুনেছেন এই অনুষ্ঠানে আমরা এর আগেও বলেছি যে বর্তমান সরকারের পরিকল্পনা আছে যে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল যেটা আছে, এটাকে দূর করে দিয়ে একটা অ্যাডজুডিকেটর নিয়োগ করে একটা আলাদা একটা বডি তারা নিয়োগ করবে, যার মাধ্যমে তারা মনে করছে খুব দ্রুত অ্যাপিল নিষ্পত্তি হবে। এই মুহূর্তে আমরা জানি একটা অ্যাপিল নিষ্পত্তি হতে 1, 2, 3 বছরও লেগে যাচ্ছে। তো সেটা যাতে না হয়, এটার জন্য তারা কি করবে, একটা অ্যাডজুডিকেটরদেরকে নিয়োগ করে এক ধরনের বিকল্প একটা ব্যবস্থা তারা করবে। এটা নিয়ে অনেকের মনে অনেক আশঙ্কা আছে, কারণ আমরা জানি যে অ্যাডজুডিকেটরদের অনেকেই কিন্তু লিগালি কোয়ালিফাইড হবেন না। তারা কিছু ট্রেনিং প্রাপ্ত কিছু ব্যক্তি হবেন। তো যাদের হাতে এই অ্যাপিলটা কতটা নিরাপদ হবে এ নিয়ে কিন্তু সন্দেহ হওয়ার কারণ আছে। তো ল সোসাইটি তারা যেটা বলতে চাচ্ছে, এগুলো না করে তাদের উচিত, হোম অফিসের উচিত এই ডিসিশন মেকিং প্রসেসটাকে দেখা, কেন এই ধরনের সিদ্ধান্ত হয়। আপনারা জানেন যে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে প্রায় অর্ধেক মতো অ্যাপিল যখন এই ইমিগ্রেশন অ্যাসাইলামের অ্যাপিল যখন ফার্স্ট ইয়ারে যায়, তখন কিন্তু সেটা অ্যালাউ হয়ে যায়। তার মধ্যে আমরা বুঝতে পারছি যে প্রায় অর্ধেক ডিসিশনের ক্ষেত্রে হোম সেক্রেটারি, হোম অফিস তারা কিন্তু ভুল করছে। যদি ডিসিশন মেকিং প্রসেস যদি ঠিকমতো তারা দেখতে পারে, ঠিকমতো যদি ডিসিশনগুলো নেওয়া হয়, তাহলে
দৃঢ় বিশ্বাস যে এই যে 50%-এর মতো যে সিদ্ধান্ত পরবর্তীকালে কোর্ট নাকচ করে দেয় সেটা হয়তো হবে না এবং এটা অনেক কমে যাবে। সেক্ষেত্রে কোর্টের উপরেও হয়তো প্রভাবটা অনেক কমে যাবে। তো একজন কলার যুক্ত হচ্ছেন, কে আছেন কথা বলি। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন কলার। আপনারা ভালো আছেন তো? আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনিও ভালো আছেন? জি, আপনি যদি টেলিভিশনটা বন্ধ করে দিয়ে কথা বলেন তাহলে ভালো হয়। একটা জিনিস বুঝবার লাগে আপনার কাছে টেলিফোন করলাম। আমার অফ করে দিয়ে কথা বলেন আমার সাথে ফোনে। জি বলেন, শুনছি। আচ্ছা, কত হইল? আমার একটা ঘর আছে, 80,000 85,000 মাল হইব, বুঝছেন মূল্য। জি, প্রিয় ঘর। তা আমি চাইছি ঘরটা আমার তিনুফার নামে আমি গিফট করে দিতাম, তিন ছেলে আমার, জি, তিন ছেলের নামে। জি। কতটুকু আইনত ঠিক আছে নি? আপনি যেটা করতে পারেন, আপনার ছেলে, আপনার কি ওয়াইফ আছে? জি না, ওয়াইফ মারা গেছেন মাটাকে। আপনি যেটা করতে পারেন, আপনি একটা উইলের মাধ্যমে 3 ছেলেকে সমানভাবে সম্পত্তিটা আপনি দিতে পারেন। তো যদি এই উইল করার পরে যদি আপনি, আল্লাহ মাফ করুন, যদি আপনি 7 বছর পরে আপনি গত হন, আপনি যদি আর এদেশে মানে এই দুনিয়াতে না থাকেন, তাহলে এটার পরে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। অন্য কোনোভাবে যদি আপনি ট্রান্সফার করেন, এটার পরে আপনাকে গিফট ট্যাক্স বা উইল ট্যাক্স যেটা আছে সেটা আপনাকে দেওয়া লাগবে। কিন্তু এটা সম্ভব, আপনি উইলের মাধ্যমে আপনার 3 ছেলেকে সমানভাবে আপনি দিতে পারেন। উইলের কিছু রিকোয়ারমেন্ট আছে। উইলটা কার্যকরী করার জন্য আপনাকে এক্সিকিউটর নিয়োগ করতে হবে এবং আপনি সাক্ষীদের সামনে আপনি সই করবেন। হ্যাঁ, ডাইরেক্ট গিফট যদি আপনি করেন সেক্ষেত্রে গিফট ট্যাক্স বলে একটা ট্যাক্স আছে, সেই ট্যাক্স হয়তো আপনার দেওয়া লাগতে পারে। গিফট ট্যাক্স, জি। কিন্তু যদি আপনি এটাকে উইল করে দেন বা ট্রাস্ট করে দেন এবং যদি এরপরেও আপনি 7 বছর বেঁচে থাকেন, তাহলে কিন্তু এরপরে কোনো ট্যাক্স হবে না। আচ্ছা, কত হইলো? আমি তো চাইছিলাম আমার নামটাকে ওরাই দিতাম পরিষ্কারভাবে আর কি। জি, হ্যাঁ বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন। আপনি যদি ভলান্টারি কনভিন্সিং করেন, এখানে নানা ধরনের জটিলতা আছে। যদি আপনি এটাকে ট্রাস্টের মাধ্যমে করেন, সেখানে যেটা আমরা বলি প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট, যে যদি অনেক সময় বাবা থেকে মানে সন্তানের কাছে যায়, তখন একটা ধরে না হয় এটা সন্তানকে আপনি গিফট হিসাবে আপনি দিচ্ছেন। কিন্তু বললাম যে গিফট হিসাবে দিলে আউটরাইট ট্রান্সফার হয়ে গেলে এই গিফট ট্যাক্স অ্যাট্রাক্ট করার একটা সম্ভাবনা আছে। এটা তো এই মুহূর্তে আমি বলতে পারবো না, তবে এটা উল্লেখযোগ্যভাবে 25 থেকে 40%-এর মতো তারা আপনাকে নিতে পারে ভ্যালুর। তো এই জন্য আপনার জন্য বেস্ট হবে ট্রাস্ট করে দেওয়া বা উইলের মাধ্যমে করা। ট্রাস্ট করে বা উইলের মাধ্যমে আপনি একজন আইনজীবীর সাহায্য অবশ্যই নেবেন, যাতে একটা ট্রাস্ট ডকুমেন্ট বা উইল ডকুমেন্ট যিনি সুন্দর করে ড্রাফট করতে পারে। জি, আপনি যদি উইল করে দিয়ে যান এবং আপনি এক্সিকিউটর কাউকে নিয়োগ করেন, এটা সম্ভব যে আপনার ছেলেরা যারা বেনিফিশিয়ারি হবে তাদেরই কাউকে আপনি এক্সিকিউটর করতে পারেন। আপনি 2 জন সাক্ষীর সামনে বা 3 জন সাক্ষীর সামনে আপনি সই করবেন। দরকার হলে এই যে উইলটাকে আপনি রেজিস্টারও করতে পারেন বা আনরেজিস্টার হিসেবেও আপনি রাখতে পারেন। এটা কোনো রিকোয়ারমেন্ট নাই যে আপনাকে রেজিস্ট্রি করতে হবে। রেজিস্ট্রি করলে এটা পাবলিক ডকুমেন্ট, যে কোনো লোকই রেজিস্ট্রি অফিসে গিয়ে তারা জানতে পারে এই বাড়ি পারে উইল। আপনার যে বাড়িটা কি ফ্রি, মানে এটা কি আপনার ইয়ে কিনা, আপনার সম্পূর্ণ ফ্রি কিনা, মানে কি নাকি এটা পরে মর্গেজ আছে? হ্যাঁ, যদি এটা ফ্রি হোল্ড হয় তাহলে তো অসুবিধা নাই। মর্গেজ থাকলে আরও কিছু আইনগত বাধা আছে। জি জি, ভেরি গুড। হ্যাঁ, তো যেটা বললাম যে আপনি একজন প্রপার্টি সলিসিটরের কাছে গিয়ে বা যারা প্রাইভেট কাজ করে প্রাইভেট সলিসিটরের কাছে গিয়ে একটা চমৎকার একটা গিফট, একটা কি বলে ট্রাস্ট ডিড অথবা
উইলের একটা ডকুমেন্ট আপনি ইয়ে করেন, ড্রাফট করায় আপনার জন্য কিছু এমনও যেটা হতে পারে যে আপনি হয়তো বলতে পারেন যে আপনার মানে আপনি যদি আল্লাহ মাফ করুক, আপনি যখন পরলোক গমন করবেন আপনার ফিনারালের খরচও আপনি কিন্তু এটার মধ্যে একটা ব্যবস্থা করতে পারেন, যে আমার ফিনারের জন্য 5,000 পাউন্ড বা 10,000 পাউন্ড এখান থেকে যাবে। নানা ধরনের প্রভিশন আপনি কিন্তু করতে পারেন, কারণ আপনি খালি বাড়ি দেবেন তা না, আপনার হয়তো ব্যক্তিগত নিজেরও হয়তো মূল্যবান জিনিস থাকতে পারে, হীরার আংটি থাকতে পারে, রোলেক্স ঘড়ি থাকতে পারে, অনেক কিছু থাকে না, সেগুলো আপনি কিভাবে দিবেন সব কিছু কিন্তু আপনি এই উইলের মাধ্যমে করে যেতে পারেন। ওকে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেকজন কলার যুক্ত হচ্ছেন। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ব্যারিস্টার সাহেব? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? আমি যে ভালো কথা দিয়ে বলছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এত সুন্দর সাবলীল ভাষায় আমাদের কথাগুলো বুঝিয়ে দেন। জি, আমাদের কমিউনিটির জন্য দীর্ঘদিন আল্লাহ হায়াত দারাজ করুন। থ্যাংক ইউ ব্রাদার, আপনাকেও আল্লাহ অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ দিন। প্রতিটা প্রোগ্রামে আপনার আমরা দেখি, বাংলাদেশকে বলেন না কিছু না কিছু কথা 21শে ফেব্রুয়ারি জি যে যে দিবসে স্মরণ করে না কোনো ব্যারিস্টার সাহেব আমাদের দেশকে বলে না। জি জি, হ্যাঁ ধন্যবাদ, আপনি দোয়া করবেন আমার জন্য। জি বলেন। আমার দুই তিনটা প্রশ্ন ব্যারিস্টার সাহেব। জি, আপনি যদি একটু জোরে বলেন, আপনি যদি একটু জোরে বলেন, আর একটু জোরে জোরে বলেন, আর আস্তে আস্তে বলেন। জি, কোনো একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম 2 মাস আগে, জি ওই আমার ভাই এসেলাম গ্রাউন্ড হয়েছে, জি। সেই গ্রাউন্ডে আমারও আপনি বলছিলেন যে আমার বাইকে সাক্ষীতে নেওয়ার জন্য জি। অধিকতর গুরুত্ব দেবে। ইনশাআল্লাহ ঐতিহাসিক রায় দিয়েছে আমার জি। 16 বছর অলমোস্ট জি। হিউম্যান রাইটস অফ শক্ত গ্রাউন্ডে। থ্যাংক ইউ। তো এখন আগে ব্যারিস্টার সাহেব লাস্টে যে আমার 23 এপ্রিল ডিসিশন আসছে, জি তো আমি যে হিয়ারিং হয় আমার যে 2 তারিখ এপ্রিলের, সেদিন আমি বলে দিয়েছিলাম যে জি। আমি লন্ডন 10 সালে 26 সেপ্টেম্বর আসছিলাম। এর আসার আগে হুম, আমি বিয়ে করে আসছিলাম জুলাই জি মাসে। জি তো ওখানে কি ফ্যামিলি ইউনিয়নও আমি কিছুই আনতে পারবো নি বা? জি, এখন যেটা হয়েছে ভাইয়া, এই আগে যে ফ্যামিলি ইউনিয়নের যে কনসেশন ছিল সেটা আর নাই। এখন যেটা আছে যে এখন আপনাকে ওই অন্যান্য ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট দেখিয়ে সব কিছু দেখিয়ে আপনাকে আনতে হবে। তো আপনি আগে যে জি ওই যে ব্যারিস্টার মহিষ সাবুনি বললেন আমি আগর উঠে পড়ি, আপনি পড়তে পারেন, ওরা আপনাকে দেখাবে যে এটা, কারণ এইটা তারা কিন্তু উঠিয়ে দিয়ে আবার এই গত বছর থেকে তারা আবার এটাকে চালু করেছে। তো আপনি যেটা দেখতে পারেন, আপনি চেক করে দেখেন যে তারা কোন ইয়ে করছে, প্রভিশন করেছে। আপনি যদি আমাকে একটা টেক্সট করে দেন, স্টুডিও থেকে আমার নাম্বার নিয়ে টেক্সট করে দেন, তাহলে আমি হয়তো আপনাকে হয়তো মঙ্গল বুধবারে আমি আপনাকে একটা ডিটেলস দিয়ে দিব। বলছি আপনি কাইন্ডলি যদি একটা টেক্সট করে দেন, আমি আপনি জি এখন মানে বাংলাদেশের 4 ইয়ার্স এর অনার্স গ্রাজুয়েট, আমার জি। এই লক্ষ্য ছিল আপনাদের মতো ল পড়বো, জি। দিকে আসবো। এখন কি আমি এটা কাজে লাগাতে পারবো? জি, আপনি যেটা করতে পারেন ভাইয়া, আমি আপনাকে বলি, এখন আপনাকে ডিসাইড করতে হবে আপনি কিভাবে কোন দিকে যাবেন। আমি আপনাকে কতগুলো অ্যাডভাইস করতে পারি, যেমন ধরেন আপনি যেটা এখানে করতে পারেন, লন্ডন ইউনিভার্সিটির একটা এক্সটার্নাল এলএলবি প্রোগ্রাম আছে। যেহেতু বাংলাদেশের আপনি গ্র্যাজুয়েশন, এটা 3 বছর অনার্সে কেটে 2 বছর করে দেবে, এবং যেহেতু এটা এক্সটার্নাল আপনার ফি অনেক কমে যাবে। 1,000 পাউন্ডে আপনি রেজিস্ট্রি করবেন, আর প্রতি সাবজেক্টের জন্য বোধহয় 300-400 করে দিতে হবে। এটা অনেক, কারণ এমনি একটা ইউনিভার্সিটিতে অনার্স কোর্স করতে গেলে আপনার 12 থেকে 16,000 পাউন্ড নেবে পার ইয়ার। তো লন্ডন ইউনিভার্সিটির এক্সটার্নাল এলএলবি প্রোগ্রামে, যদিও এটা খুবই স্ট্যান্ডার্ড, লন্ডন ইউনিভার্সিটির সেম স্ট্যান্ডার্ড, কিন্তু আপনি অনেক কম খরচে এটা আপনি করতে পারবেন। আরেকটা যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে বাংলাদেশের গ্র্যাজুয়েশন দেখিয়ে আপনি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করতে পারেন কিনা। তো পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাতে আপনার 16,000 থেকে 22,000 পাউন্ড হয়তো ফি নেবে, এবং সেখানে আপনি 7টা সাবজেক্ট করবেন, পার্ট টাইম করলে 2 বছর, ফুল টাইম করলে 1 বছর। কিন্তু আমার মতে যেটা আপনার জন্য সুবিধা হবে যদি আপনি লন্ডন ইউনিভার্সিটির এলএলবি এক্সটার্নালটা করেন, কারণ আপনার লন্ডন ইউনিভার্সিটির ডিগ্রি আপনার নামের সাথে থাকলেও এটা আপনার জন্য একটা বড় অর্নামেন্ট হবে, এবং আরেকটা অনার্স ডিগ্রি আপনার জন্য হবে। আচ্ছা, ওভারস্টের সম্পূর্ণ আমি ছাড় পাবো নি, বা ওই যে যখন এখন তো আর আমি অ্যাসাইলাম গ্রান্ট হইলো, কেউ বলে না যে এত খরচ যা পড়তে পারবো না, ওই যে আমি আপনাকে যেটা বললাম, যদি আপনি ইউনিভার্সিটিতে পড়তে যান, তাহলে এখন যেহেতু আন্ডার গ্রাজুয়েটে হোম স্টুডেন্ট আর বিদেশি স্টুডেন্টের ফি সেম,
আপনি এখন হোম স্টুডেন্টের জন্য আপনি ফি দেবেন, তো হোম স্টুডেন্ট আর যেহেতু বিদেশি স্টুডেন্টের ফি সেম, আপনার লতে আপনি 12 থেকে 16,000 পাউন্ড করে ইয়ারলি পয়সা দেবেন, ওটাই আপনি দেবেন। হ্যাঁ, যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি স্টুডেন্ট লোন পেতে পারেন। এখানে দুইটা ব্যাংক আছে, তারা আপনার বা দুটো কোম্পানি আছে যারা স্টুডেন্ট লোন দেয়, এবং সেই লোনের পরে আপনি 25 বা 30,000 পাউন্ড না ইনকাম করা পর্যন্ত তারা আপনাকে লোনের পয়সা আপনার কাছ থেকে তারা নেবে না। তো এই লোনটা পাওয়া সম্ভব। আপনি যদি গুগলে যান, আপনি যদি গুগলে যান, গুগলে গেলে আপনি আমি আগে যতদূর জানতাম এটা একটা ছিল বার্কলেস, একটা ছিল কোঅপারেটিভ ব্যাংক। আপনি যদি গুগলে চেক করেন, কারণ এটা হয়তো টাইম টু টাইম চেঞ্জ হয়, বুঝতে পেরেছেন, দিলে ওটা আপনাকে দিয়ে দেবে। তো ওদের একটা নিয়ম আছে যে আপনি 25 বা 30,000 পাউন্ড পর্যন্ত ইনকাম না করা পর্যন্ত এই পয়সাটা আপনাকে শোধ করা লাগবে না। হ্যাঁ, তবে আমি আপনাকে স্ট্রংলি আমি আপনাকে স্ট্রংলি হ্যাঁ জি করব। জি, পিতা ভাই আপনি কি বলেন, আপনার আব্বাকে আনবেন? জি, আপনার আব্বাকে আনতে গেলে আপনাকে হিউম্যান রাইটস আনতে হবে, কারণ ফ্যামিলি ইউনিয়নের যে রুল তার মধ্যে বাবা মা পড়ে না। এটাকে হিউম্যান রাইটসের আন্ডারে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, যদি তারা অ্যালাউ করে, এবং এটা একটু হার্ড অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে ভিজিটে আপনি আনতে পারেন, কিন্তু আপনাকে ওই যে স্পন্সরশিপ দেওয়ার মতো ফাইন্যান্স, অ্যাকোমোডেশন এগুলো আপনার থাকতে হবে, আর আপনাকে দেখাতে হবে আপনার আব্বা ফিরে যাবেন। ওকে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ভেরি কাইন্ড, থ্যাংক ইউ। আরেকজন কলার যুক্ত হচ্ছেন। হ্যালো কলার। হ্যালো, ইয়েস বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া। আচ্ছা মাস্টার সাহেব, আমি একটা কথা জানতাম চাইলাম, আমার একজন ফ্রেন্ড তাই অসুস্থ মানুষ, জি তাই বেনিফিট পাইরা, জি, এবং কাউন্সিলর তাই আসল আইন মনে হয় 15 বছর, জি জি, কাউন্সিলে তাহলে রেন্ট সপ্তাহ দেওয়া যায়, তার অসুস্থতা হিসাবে তাদের বেনিফিটও দেওয়া যায়। জি, এখন কাউন্সিলে অফার করছে তাদের রাখতে চাইলে তাই রাখতে পারবা, জি, এখন তাই এমত অবস্থা তাই বোর রাখতে পারবানি, আর রাখতে হইলে কিভাবে কিতা করা লাগবো? হ্যাঁ, এখানে যেটা জি জি, এখানে জিনিসটা হচ্ছে প্রথম জি জি, এখানে আপনার আমি বন্ধ টাকার করি, আপনি আমার জি মানে হইবা কি কতটুকু মানে কিভাবে কিতা করা লাগবো? তাই কোনো কামও নাই, তাই বেনিফিট সম্পূর্ণ বেনিফিট। হ্যাঁ, এখন আপনাকে দেখতে হবে যে এই বাড়িতে উনি যদি কিনতে চান, তো এটা কাউন্সিল তাকে কত টাকা ডিপোজিট বা কত টাকা তাকে ডিসকাউন্ট দেবে। ধরেন বাড়ির দাম যদি হয় 3 লাখ, আর কাউন্সিল যদি তাকে 2 লাখ তার ডিপোজিট হিসেবে দেয়, বা তাকে ডাউন পেমেন্ট দেয়, বা ডাউন পেমেন্ট হিসেবে ধরে নেয়, তাহলে তাকে 1 লাখের পয়সা জোগাড় করতে হবে। এই টাকাটা যদি তাকে কোনো ব্যাংক তাকে যদি লোন দেয়, সেই লোন দিয়ে তাকে কিনতে হবে। যদিও আপনি বলেছেন তার কোনো ইনকামের সোর্স নাই, কিন্তু যেহেতু তিনি হয়তো একটা বড় ডিসকাউন্ট পাচ্ছেন, এটার পরে ভিত্তি করে তার বেনিফিটকে অ্যাসেস করে কোনো ব্যাংক হয়তো ইন্টারেস্টেড হতে পারে। তো তাকে যেটা করতে হবে, কাউন্সিলের এই যে রাইট টু বাই যে ডিপার্টমেন্ট আছে সেখানে তাকে লিখতে হবে। লেখার পরে তো অ্যাসেস করে তারা বলবে এই বাড়ির ভ্যালু থেকে কতটা তারা ডিসকাউন্ট দেবেন। যে যত বেশি দিন বাড়িতে থাকে সে তার চেয়ে বেশি ডিসকাউন্ট পেতে পারে। এমন হতে পারে ওনাকে হয়তো অনেক কম দামে, আরও কমে, আমি তো আপনাকে বললাম 3 ভাগে 2 ভাগ, এমন হতে পারে হয়তো আরও কমে তাকে অফার করতে পারে। এটা নিয়ে তাকে তাদের সাথে নেগোশিয়েট করতে হবে। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শকবৃন্দ, আমরা যেটা শুরু করেছিলাম যে আমরা বলতে চাইছিলাম যে ল সোসাইটি তারা আপত্তি জানিয়েছে, তারা একটা হুমকি দিয়েছে যে এই যে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল ইমিগ্রেশনের যে কোর্ট, এই কোর্টকে বাদ দিয়ে যে নতুন একটা বডি, নতুন একটা অর্গানাইজেশন হোম অফিস গভর্নমেন্ট করতে চাচ্ছে, সেটাতে অনেক
ক্ষতি হয়ে যাবে। তারা কিন্তু মেনশন করেছে ল সোসাইটি যে এর আগে যখন অ্যাডজুডিকেটর সিস্টেম ছিল তখন অনেক ধরনের প্রবলেম ছিল এবং তারা বেশি ওয়ারিড যে যারা এই সমস্ত ব্যাপারটা নিষ্পত্তি করবে তারা কিন্তু লিগালি কোয়ালিফাইড হবে না, কোয়ালিফাইড লয়ার তারা হবে না, ফলে হয়তো সিদ্ধান্তের ভিতরে অনেক ভুল ভ্রান্তি হবে এবং মানুষের রাইট হয়তো প্রোটেক্ট হবে না। একজন কলার যুক্ত হচ্ছেন, এই কলারটা মনে হয় আমাদের বিরতিতে যাওয়ার আগের শেষ কল। হ্যাঁ, হ্যালো কলার। হ্যালো, ফ্যামিলি রিভিউটা খুলছে নিউজে আমার আত্মীয় আজকে সাইন পাইছে অক্টোবর আগে। সরি, আমি বুঝলাম না। ফ্যামিলি রিউনিয়ন স্কিমটা ওপেন হয়েছে না? হ্যাঁ, ফ্যামিলি এখন আপনি আনতে পারবেন, কিন্তু আগের মতো ওই ইউনিয়ন ওটা নয়, আপনাকে ইমিগ্রেশনের রুলের মধ্যে দেখিয়ে আপনাকে আনতে হবে। নতুন আইন স্প্রিং 26 তো চালু হইবে নতুন রুল। জি জি জি, নতুন যে তারা আপনাকে অ্যালাউ করতেছে, কিন্তু এটা ফ্যামিলি ইউনিয়ন পলিসির আন্ডারে না, এটা ইমিগ্রেশনের রুলের আন্ডারে। না, এটা তো প্রকাশ করছে না নতুন রুল, তাহলে ওরা বলছে স্প্রিং 26 ওপেন হইব। আগেটা তো ফর্ম এখনো বন্ধ হয়ে গেছে না? হ্যাঁ, আগেরটা বন্ধ হয়ে গেছে। আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার হয়তো ভুল হতে পারে, আমার আন্ডারস্ট্যান্ডিং যে এটা আবার তারা চালু করেছে, কিন্তু এটা ইমিগ্রেশনের রুলের ভিতরে। আমার যতদূর মনে হয় এটা হয়েছে, আমি তার এটা এভাবে 100% নিশ্চিত নই। না, চালু হয়েছে না, তাহলে ওরা বলছে স্প্রিং 26 জি, তো খুলছে নিয়ে জানেন আপনারা? আমি ঠিক এই মুহূর্তে, জি, আমি এই মুহূর্তে আপনাকে কনফার্ম করতে পারছি না, সরি। আমার ধারণা ছিল এটা চালু হয়ে গেছে। না, চালু হয়েছে না এখন। জি। স্প্রিং 26 is there any income threshold? Am I making changes including income threshold or? জি জি, ওটা চেঞ্জ হবে আমি জানি, কিন্তু ওইটা লাগবে আপনার, মানে আগে যেমন বিনা পয়সা আনতে পারতেন, মানে বিনা, ওটা আর হবে না। জানি না তো, স্কিম খুলছে না তো। জি, এটা কবে খুলতে পারে না নতুন স্কিম? আমার ধারণা যদি নাও খুলে থাকে এটা খুব শিগগিরই খুলবে, কারণ এটা নিয়ে অলরেডি তারা বলেছে যে এটা ইমিগ্রেশনের রুলের মধ্যে এই প্রভিশনটা থাকবে। আচ্ছা, যেটা আমার চ্যালেঞ্জ দিচ্ছে কোর্টের মধ্যে কি that is স্প্রিং 26 it will open. আমরা হয়তো আমাদের নেক্সট প্রোগ্রামে এই ব্যাপারে আপডেটটা দিয়ে দিব। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সুদর্শক মিত্র, যেটা বলছিলাম যে এটা নিয়ে ল সোসাইটি তারা আপত্তি জানিয়েছে এবং তারা যেটা বলেছে যে এগুলি না করে হোম অফিসে তারা যে ডিসিশানগুলি দেয় সে ব্যাপারে যদি তারা যত্নশীল হয়, আরও বেশি ট্রেনিং দেওয়া হয়, তাহলে হয়তো বা এই যে প্রবলেমগুলি তারা এখন ফেস করছে সেগুলি হয়তো হবে না। আমরা নিজেরাও জানি যে কত ডিসিশানগুলি কত পুয়ারলি ড্রাফটেড হয়, কতগুলি জিনিস তারা ঠিকমতো কনসিডার করে না, আমরা যেটাকে বলি অ্যাংশাস স্ক্রুটিনি, সেটা কিন্তু হয় না। সেই দর্শক কিন্তু আমাদের প্রথম বিরতির সময় হয়েছে, একটা বিজ্ঞাপন বিরতির পর আবার আমরা ফিরে আসব আপনাদের মাঝে। ততক্ষণ থাকুন আমার সাথে, দেখা হবে খুব শীঘ্রই আপনাদের মাঝে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা আবার মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমরা বিরতির আগে বেশ কয়েকটা কল নিয়ে কথা বলেছি এবং কিছু আপডেটও দিয়েছিলাম। আপডেটের মধ্যেই ছিলাম যখন আমাদের বিরতির সময় হলো। আমরা যেটা বলছিলাম যে এই যে সরকারের পরিকল্পনা যে তারা অ্যাপিল কোর্ট সরিয়ে দিয়ে সেখানে নতুন এক ধরনের একটা ব্যবস্থা করবে, যেখানে জাজের পরিবর্তে অ্যাডজুডিকেটররা বিভিন্ন অ্যাপিল নিয়ে ডিল করবে। এটা নিয়ে অনেকে তাদের দুশ্চিন্তার কথা জানিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ ল সোসাইটি, যারা এদেশের সলিসিটারদের গভর্নিং বডি, তারাও এই ব্যাপারে অনেক উদ্বেগ প্রকাশ করেছে। আমরা এটাও জানি যে এই যে নতুন একটা ব্যবস্থা হবে, এটার উপরে সরকার জনমত জানতে চেয়েছে এবং সেটা তারা আবার সময়টা বাড়িয়ে 6ই মে পর্যন্ত সময় দিয়েছিলেন, যার মধ্যে সবাইকে তাদের মতামত দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। আমরা ঠিক জানি না যে এখন পর্যন্ত কী ধরনের মতামত জনগণ দিয়েছেন, এটা জানতে পারবো। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা সঠিক পদক্ষেপ হবে না। বর্তমানে যে কোর্ট সিস্টেমটা আছে এটাই ভালো। এটাকে কি করে আরও কার্যকর করা যায়, আরও জাজ নিয়োগ করে
আরও হিয়ারিং সেন্টার বাড়িয়ে এটাকে আমি মনে করি এটা করা সম্ভব, এবং একই সাথে হোম অফিসও যদি তাদের কেস ওয়ার্কারদেরকে প্রপারলি ট্রেনিং দিয়ে, এবং আমি সবসময় বলেছি যে এরকম যে কোনো ধরনের উদ্যোগ নিতে গেলে অবশ্যই তাদের ইমিগ্রেশন লয়ারদের সাহায্য নেওয়া উচিত। তারা অনেক ভালোভাবে এদেরকে ট্রেন আপ করবে। আমরা প্রচুর ডিসিশনে দেখি যে এমন সমস্ত ভুল ভ্রান্তি থাকে যেগুলো প্রপারলি যদি ট্রেন্ড আপ হয়, প্রপারলি যদি তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে হয়তো এই ভুলগুলো এড়ানো সম্ভব। তো সেটা না করে, মানে এটার পিছনে ওই পয়সাটাকে নিয়োগ না করে পুরো সিস্টেমটাকে বাদ দিয়ে দেওয়া আমার কাছে মনে হচ্ছে না এটা একটা যথাযথ উদ্যোগ হচ্ছে। আরেকটা আপডেট আপনাদেরকে দিই যে সরকার 662 মিলিয়ন তারা খরচ করতে চাচ্ছে। যে আমরা জানি যে ফ্রান্সের সাথে যে এক ধরনের চুক্তি আছে যে ইররেগুলার মাইগ্রেশনকে আটকানোর জন্য, তো এই ব্যাপারে এই পরিমাণ পয়সা তারা খরচ করছে। আমরা এখনই জানি যে এই মুহূর্তে 1 in 1 out এই পলিসিটা চলেছে। তার মধ্যে কী হচ্ছে যে ফ্রান্স থেকে আসা একজন ইললিগাল ইমিগ্রেন্টকে ব্রিটেন গ্রহণ করবে, বিনিময়ে ব্রিটেন থেকে যাওয়া একজন ইললিগাল ইমিগ্রেন্টকে ফ্রান্স গ্রহণ করবে। এই 1 in 1 out এইটা সিস্টেমটা চলছে। এবং আমরা জানি যে আমরা যেহেতু, আপনারা তো অনেকেই জানেন যে আমাদের অফিস, আমরা ডিটেনশন সেন্টারে আমাদের কন্ট্যাক্ট আছে, আমরা 6টা ডিটেনশন সেন্টারে আমরা যাই, এবং আমরা দেখেছি যে এরকম বহুত অ্যাপ্লিকেন্ট আছে যারা এই 1 in 1 out এটার আওতায় তারা অপেক্ষা করছেন। দেখি কলার কে আছেন। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কলার বলেন। আমি ওদের বিজিতে আইলাম আর কি, 2 বছরের বিষয়। আমি 6 মাস পরে মুখে আবার আইব, 3 মাস পরে আইলে কি সরি ভাইয়া, আপনি একটু, আপনার পিছনে অনেক আওয়াজ হচ্ছে, আপনি কি টেলিভিশনটা বন্ধ করে দিয়ে আমার সাথে কথা বলবেন? ঠিক আছে। আমি ওদেরকে বিজিতে আইছি আর কি। আমার বিষয় হলো 2 বছরের। না আপনার 2 বছরের আপনার ভিসা না, আপনার ভিসা 6 মাস, কিন্তু আপনাকে 2 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হয়েছে, তাই তো? আমরা ইংরেজিতে, আমার ছেলেও মেয়ে আছে, আমার বাংলাদেশে আর কেউ নাই। বুঝতে পেরেছি। এখন সেটেলমেন্ট হইতে পারে। হ্যাঁ সরি, ওদেরকে তারা সেটেলমেন্ট করছে, ওদের রাস্তা নাই আছে। জি আছে, কিন্তু আপনি তো আছেন ভিজিট ভিসায়, তাই তো? ভিজিট ভিসায় আপনি সর্বোচ্চ 6 মাস থাকতে পারেন, 6 মাসের বেশি আপনি থাকতে পারবেন না। এখন আপনি যদি আপনি 6 মাসের বেশি একটানা থাকতে পারবেন না। জি, এখন আপনি যদি চলে গিয়ে যদি 1-2 মাস পরে আসেন, তারা আইনত বলতে পারে যে আপনি তো ঠিকই চলে গেছেন আবার আসছেন, কিন্তু প্রবলেম হবে যে এরকম বারবার আসলে তারা সন্দেহ করবে যে আপনার উদ্দেশ্য হচ্ছে এ দেশটাকে আপনি আপনার মেন হোম বানাচ্ছেন। এই জন্যে আমি, মানে এরকম কোনো নিয়ম নাই যে এদেশ থেকে চলে যাওয়ার পরে কতদিন পরে আবার আপনি আসতে পারবেন। কারণ আইন অনুযায়ী 2 বছরের ভিতরে যতবার খুশি যেতে পারেন, আসতে পারেন, কারণ 6 মাসের বেশি একটানা থাকতে পারবেন না। কিন্তু যেটা বাস্তবে যেটা হয়, আপনি যদি ঘন ঘন আসেন এই 2 বছরের ভিতরে, তারা মনে করবে যে আপনি এদেশটাকে আপনার মেন হোম বানিয়ে দিয়েছেন, বাংলাদেশ এখন তখন আর আপনার মেন হোম নাই। সেক্ষেত্রে তারা আপনাকে এন্ট্রি রিফিউজ করতে পারে। না, আমরা বলছিলাম পরে 2 বছরের পরে গেলে আর 4 মাস পরে আসতে হবে না। আমরা মনে হয় একে অনেকে বুঝতে পারছেন। আমি যেটা আপনাকে বললাম, আপনাকে তো 2 বছরের ভিসা তো দেয়নি, আপনাকে দিয়েছে 2 বছরের মাল্টিপল এন্ট্রি। আমি কি ঠিক? জি, তো 2 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার মানে হচ্ছে যে আপনি কখনোই এক নাগাড়ে 6 মাসের বেশি থাকতে পারবেন না। জি, এখন আপনি ইচ্ছা করলে 6 মাসের ভিসা শেষ হয়ে যাওয়ার একদিন আগে গিয়ে আবার একদিন পরে আপনি আসতে পারেন। আইনত আপনার জন্য কোনো বাধা নাই, কারণ আপনি যেহেতু চলে গেছেন 6 মাসের বেশি আপনি থাকেননি। কিন্তু বাস্তবতা হচ্ছে এই, যদি আপনি এরকম করেন, আপনি যদি দেশে একটা সময় না কাটান, তারা মনে করতে পারে আপনি এ দেশটাকে আপনার মেন হোম বানিয়েছেন। সেক্ষেত্রে তারা আপনাকে এন্ট্রি রিফিউজ করতে পারে। যদিও আইনের দিক দিয়ে আপনি ঠিকই আছেন, আপনি 6 মাসের বেশি নাই, কিন্তু সন্দেহ করে তারা আপনাকে ভিসাতে আটকাতে পারে এয়ারপোর্টে।
ঘন ঘন আসলে জি, যদি আপনি আমরা দেখাতে বলবো 1 বছরের ভিতরে যদি আপনি 6 মাস পরে আসছি আমি। জি, আপনি যদি 1 বছরের ভিতরে আসার পরে যে আমি মানে সেটেল স্থায়ীভাবে সেটেল থাকতে চাই কি পাবো। আপনি তো ভিজিট ভিসা থেকে সেটেলমেন্টে যাওয়ার কোনো রুট নাই। ভিজিট ভিসার সাথে সেটেলমেন্টে কোনো সম্পর্ক নাই। তখন কি করা যায়, কি করবো? আপনি যদি এখানে থাকতে চান তাহলে আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। আপনার বাচ্চারা আপনাকে স্পন্সরশিপ দেবে। যে হিউম্যান রাইটসে আমরা যেটাকে বলি কম্পেলিং অ্যান্ড কম্প্যাশনেট, মানবিক কারণে আপনার জন্য ইমিগ্রেশনের রুলের বাইরে অ্যাপ্লাই করতে হবে। আর হোম অফিস যদি মনে করে যে আপনার কেসে অনেক মানবিক দিক আছে, বাংলাদেশে গেলে আপনি চিকিৎসা পাবেন না বা আপনাকে কেয়ার করার জন্য লোক থাকবে না, তারা ইচ্ছা করলে ইমিগ্রেশনের রুলের বাইরে গিয়েও অনেক মেডিকেল গ্রাউন্ড আছে, AM জিম্বাবুয়ে এবং আরও অনেক কেস আছে, সেই কেসের আলোকে দিতে পারে, নাও দিতে পারে। বাট আপনাকে অবশ্যই এ ব্যাপারে খুব ভালো লয়ারের কাছ থেকে পরামর্শ নিতে হবে। তবে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ইন কান্ট্রি অ্যাপ্লাই করতে পারেন। ইমিগ্রেশনের রুলের বাইরে গিয়ে আপনাকে এক্সেপশনাল গ্রাউন্ডে, কম্পেলিং গ্রাউন্ডে, মানবিক গ্রাউন্ডে, কম্পেশন গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে হবে। ওকে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা যেটা বলছিলাম যে এই যে 1 in 1 out ফ্রান্সের সাথে যে এই ডিলটা চলছে এবং এটাকে রেগুলেট করার জন্য এবং এভাবে আরও যে ইররেগুলার যে মাইগ্রেশন যেটা হচ্ছে, আমরা জানি যে এদেশে ইউরোপ থেকে অনেক লোক আমরা জানি যে এখানে তারা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে হয় বোটে করে কিংবা লরিতে করে তারা এদেশে আসে। এবং আমরা একসময় দেখেছিলাম যে একটা বছরে 42,000-এরও বেশি মানুষ এভাবে দেশে আসে। তো এই মুহূর্তে আমাদের কাছে যে পরিসংখ্যান আছে, আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যা বেশ সিগনিফিকেন্টলি কমে গেছে। এখানে একটা পরিসংখ্যানে বলছে যে এবছর 1 জানুয়ারি থেকে 18 এপ্রিল পর্যন্ত এই সময়টা 3.5 মাসে 6,077 জন লোক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এদেশে এসেছে নৌকায় চড়ে। এবং তারা বলছে যে আমরা যদি এর পূর্বের সময়টা গত বছরের সাথে এটা কম্পেয়ার করি, তবে এটা দেখব আমরা 35% কমে গেছে। তো তারা এটা দেখে তারা মনে করছে যে এখানে হয়তো তাদের যে কঠোর যে নিয়ম, সেই নিয়ম কানুনের ফলশ্রুতিতে হয়তো এখানে মানুষ আশা হয়তো কমিয়ে দিয়েছে। কতটা হয়েছে এটা হয়তো আমাদেরকে ভবিষ্যতেই বলে দেবে। আরেকটা আপডেট আপনাদেরকে আমি দেই, আর সেটা হচ্ছে যে এই যে আনসেটেলমেন্ট নিয়ে যে কথাবার্তা বলা হচ্ছে, যে আপনারা জানেন যে আমরা জানি যে যারা ওয়ার্ক পারমিটে আছে তারা 5 বছর পরে তাদের সেটেলমেন্ট পাওয়ার কথা। যারা এখানে রিফিউজি হিসেবে আছে তারা 5 বছর থাকার পরে রিফিউজি হিসাবে তারা সেটেলমেন্ট পেতে পারে। এ ব্যাপারে সরকারের কিছু নতুন চিন্তাভাবনা আছে এবং তারা এই 5 বছরকে 10 বছর এবং কোনো কোনো ক্ষেত্রে এটা 15 বা 20 বছর পর্যন্ত, বিশেষ করে যারা বেনিফিট ক্লেম করবেন তাদের জন্য 15 থেকে 20 বছর করার একটা পরিকল্পনা, মানে 15-20 বছর পর্যন্ত করার একটা পরিকল্পনা আছে। এর মধ্যে আনসেটেলমেন্টে যারা একটা নির্দিষ্ট পরিমাণ পয়সা উপার্জন করবেন তারা হয়তো 3 বছরের ভিতরেও তারা সেটেলমেন্ট পেতে পারেন। তাদের কলার যুক্ত হচ্ছেন, কে আছেন দেখি, আমরা কথা বলি ওনার সাথে। হ্যালো কলার। ওয়ালাইকুম সালাম, বলেন ভাইয়া। আমি একটা জিনিস জানতাম চাইছিলাম আর কি, যে 10 ইয়ার্স রোডে জুলাইতে আমার 10 বছর হয়ে যাব, 30 জুলাই, বাট আমার ভিসা আছে 28 পর্যন্ত। এখন আইআরএল লাগে অ্যাপ্লিকেশন করতে হইলে 10 ইয়ার্স জুলাই ওই সময় দিতে করতে হইব। আমি এই লাইফিং টাইমকে B1 করছি না, আমি চিন্তা করছিলাম যে আমি
আরো 2-4 মাস বাদে টিউশন আইলে লাগি করতাম পারমুনি না পারতাম না। আচ্ছা, আপনি 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 তো এই পুরো টাইমটাই তো এই দেশে বৈধভাবে আছেন, তাই তো? লিগালি আছেন, জি। যেটা হবে নর্মাল নিয়ম হচ্ছে যে আপনি পুরা 10 ইয়ার পুরা করেই আপনি অ্যাপ্লাই করবেন, কিন্তু আপনার ক্ষেত্রে যেহেতু 10 ইয়ার পার করেও আপনার ভিসা আছে, আপনি 28 ডেজ আগে, 10 ইয়ার পুরা হয় 28 ডেজ আগে আপনি অ্যাপ্লাই করবেন। আর যদি 20 ডেজ পরে যে 2-3 মাস পরে করিতে হবে না, হবে না? কোনো অসুবিধা নেই, আপনার ভিসা শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত করতে পারেন। আর 10 ইয়ার হওয়ার 28 ডেজ আগে নর্মাল নিয়ম হচ্ছে যে 10 ইয়ার করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, কারণ কোনো ক্ষেত্রে 10 ইয়ার পুরো হওয়ার আগে অ্যাপ্লাই করলে তারা চাইলে, তারা যে করবে তো কোনো কথা নেই, তারা চাইলে অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করতে পারে, রিটার্ন করতে পারে। আমি চাইলাম 2-3 মাস পরে আরো করবো। 10 ইয়ার তো 3 মাস বাদে, যখন আমি আইলেটটা ডিওয়ানটা করে দিয়া আমি 2-3 মাস বাদে আপনি করলে কোনো অসুবিধা নেই, আপনি আপনার ভিসা শেষ হয়ে যাওয়ার আগে করলে হবে, 10 ইয়ার পার করে করলে হবে, বা 10 ইয়ারের 28 দিনের মধ্যে করলেও হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা যে আর্ন সেটেলমেন্টের কথা বলছিলাম, যে এটাকে নিয়ে আমরা দেখেছি যে দেখেন অনেক চিন্তা ভাবনার মধ্যে পড়েছে, বিশেষ করে যারা ওয়ার্ক পারমিটে আছে, যারা রিফিউজি। কারণ কি, সরকার বলতে চাচ্ছে যে তারা এই যে নতুন যারা রুটে ঢুকছে, খালি তারা নয়, যারা অলরেডি সিস্টেমে আছে তাদেরকেও তারা রেট্রোস্পেক্টিভ অর্থাৎ ব্যাকডেট দিয়ে এই আইনটাকে কার্যকরী করবে। ফলে যিনি আশা নিয়ে এখানে এসেছিলেন যে আমি একটা ওয়ার্ক পারমিটে আছি, ওয়ার্ক পারমিটে থাকার পরে 5 বছর সেটেলমেন্ট করব, তিনিও কিন্তু এই রুলের মধ্যে আটকা পড়ে যেতে পারে। যিনি একজন রিফিউজি আছেন 5 বছর পরে যার সেটেলমেন্ট পাওয়ার পর কথা, তিনিও মনে করতে পারেন যে তাকে হতেভাবে আটকে দেওয়া হবে, তাকে হয়তো 10 ইয়ার্স বা আরও লম্বা সময় জন্য তাকে থাকতে হবে। তো এটা নিয়ে আমরা দেখেছি যে ইমিগ্রেশন লয়ারদের যে প্রতিষ্ঠান, ইমিগ্রেশন লয়ার্স প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন, ইমিগ্রেশন প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন, ইলপা এই ব্যাপারে তাদের কনসার্ন, তাদের চিন্তাভাবনা জানিয়েছেন। তারা বলেছে যে এই ধরনের একটা নির্দিষ্ট সময় থেকে আইলার পেতে হবে এরকম তো আসলে পৃথিবীর কোথাও নাই। তারা বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, আমেরিকা, এমনকি ইউরোপের বিভিন্ন দেশের তারা উদাহরণ দিচ্ছে। আমরা আবার একটা কল থেকে ফিরে এসে এটা নিয়ে কথা বলবো। হ্যালো কলার, কে আছেন ভাইয়া লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার কুটুম আইছে, 1.5 বছর হয়েছে, স্টুডেন্ট। সে টাইম লেখাপড়া তার হই না কোনো। এখন তাই সামনে দিয়া চাইলে স্টুডেন্ট লোন লইতে পারবা, কথা জানতাম। সরি, আমি আসলে পুরোটা বুঝলাম না। আপনার এক আত্মীয় যিনি স্টুডেন্ট হিসেবে এই দেশে আছেন, 1.5 বছর আছেন, তাই তো? 1.5 বছর হয়েছে আইসেন, দেশনে আইসেন। আচ্ছা, তা এখন উনি কি চাচ্ছেন? তাই স্টুডেন্ট লোন লইতে পারবা না, আর বাচ্চা ফিস্টিকা স্টুডেন্ট লোন নেবেন কেন? ওই লইতে পারবা নিয়ম আছে। না, আমার কথা হচ্ছে উনি স্টুডেন্ট লোন দিয়ে উনি কি করবেন? স্টুডেন্ট লোন তো মানুষের মোটামুটি পড়াশোনার খরচ এবং পড়াশোনা চলাকালীন সময়ে যে থাকা খাওয়ার খরচ সেজন্য দেয়। স্টুডেন্ট লোনের ক্ষেত্রে যদি ওনাকে কোন স্টুডেন্ট যে লোন তুললে তো কিছু পয়সা কভার করবা, ওই পড়ার মাস্টার দেওয়া। হ্যাঁ, যদি তাকে কোনো ব্যাংক তাকে দিতে চায় তাহলে কোনো অসুবিধা নাই। কারণ স্টুডেন্ট লোন কেন, জি, তিনি যে স্টুডেন্ট আছেন তার তো প্রমাণ। উনি আসলে ব্যাংকের সাথে কথা বলবেন। কোনো ব্যাংক যদি ইন্টারেস্টেড হয়, যে আমরা জানি যে আগে অনেক বাংলাদেশি বা বিদেশি স্টুডেন্ট কিন্তু বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েছিল, যেটা আমরা এও জানি যে আনফর্চুনেটলি আমাদের কিছু কমিউনিটির কিছু ছাত্ররা তারা কিন্তু লোন নিয়ে পড়াশোনা না করে লোনের টাকা নিয়ে তারা ভেঙেও গেছে, এমনও ঘটনা আমরা জানি। বাট ইয়েস, যদি কোনো ব্যাংক তাকে লোন দিতে চায়, খালি স্টুডেন্ট লোন না, যে কোনো লোন যদি তাকে কোনো ব্যাংক দিতে চায়, যদি ব্যাংক যদি তাকে লোন দিতে চায় ছাত্র জেনেও, তাহলে তো কোনো অসুবিধা নাই। এখানে কোনো নিয়ম,
ব্যাংকের লোন দেয় আপনাকে, ব্যাংকের সাথে আপনাদের ট্রানজাকশন যে ডিলিং, তারপরে বহুত স্টুডেন্টের এদেশে ভিসা কার্ড আছে, ভিসাতে তাদের 10,000 12,000 পাউন্ড পর্যন্ত তাদের লিমিট আছে, তারা তো এদেশে থাকার পারমিশন নাই, অনেকের কাজেরও পারমিশন নাই। এটা ডিপেন্ড করছে আপনার সাথে আপনার ব্যাংকের ডিলিংসটা কেমন। আপনার ব্যাংক যদি মনে করে আপনাকে তারা লোন দিতে পারবে, বিশ্বাস করতে পারবে, তাহলে তারা আপনাকে লোন দিতে পারে। এক্ষেত্রে আপনি আমি কথা জিজ্ঞাইলাম আপনারে যেন এই ব্যাংক যেন যে ব্যাংকে যাই ব্যাংকের নামটা কিটা? যে কোনো ব্যাংক হতে পারে, যে কোনো ব্যাংক হতে পারে, বার্কলেস হতে পারে, কোঅপারেটিভ ব্যাংক হতে পারে। আচ্ছা বুঝছি। না তাই হাজারো ফোড়া আসই নো ফোড়া 12,500 টাকা বছর হইলো, তার 3 বছর হইলো। জি কত আসই ডিগ্রি লাগে। যে উনি যদি ওনাকে স্টুডেন্ট লোন হিসাবে যদি কেউ ওনাকে লোন দেয়, নর্মালি স্টুডেন্ট লোন হচ্ছে যারা এদেশে সেটেল তাদের জন্য, এমনকি যাদের লিমিটেড লিভ আছে তারাও কিন্তু স্টুডেন্ট লোন কিন্তু পায় না। তো যদি ওনাকে কোনো কারণে স্টুডেন্ট লোন দেয় তাহলে তো ভালো কথা, কোনো অসুবিধা নাই, উনি তো কোনো অন্যায় করছেন না। উনি যদি কোনো ইনফরমেশন হাইড না করে, না লুকায় উনি লোন চান আর ওনাকে ব্যাংক লোন দেয়, তাহলে তো কোনো অসুবিধাই নাই। লুকানোর তো কিছু কেন আমি দেখলাম না, তাই তো আইতে সময় যে 30,000 দেখাই আইসো ইনকাম আছে, আর মা বাপের দিচ্ছে 30,000 টাকা অ্যাকাউন্ট আছে, কিন্তু 15 বছর একবার ভর্তি লাগি গেছে বা আমার যে খারাপ করবার আগে এটা তো শেষ হয়ে যায়। বললাম যদি 20 ঘন্টা আমার পারমিশন দিছি লাগবে তো কামও পাইছি না। হ্যাঁ, তো ওই বললাম যেটা, উনি যদি ওনাকে লোনটা দেয় তাহলে তো ওনার কোনো অসুবিধা নাই। ব্যাংক যদি ওনাকে দিতে চায় লোন, এমনকি উনি যদি আপনার ওই আত্মীয় যদি বাড়ি কিনতে চায়, এখানে কোনো নিয়ম নাই যে বিদেশি কেউ এই দেশে বাড়ি কিনতে পারবে না বা বিদেশি কেউ করতে পারে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। বিজ্ঞাপন বিরতির আগে আমরা বেশ কয়েকটা কল নিলাম, কথা বলছিলাম আপনাদের সাথে, আর কিছু আপডেটও দিচ্ছিলাম। যে সর্বশেষ যে আপডেটটা দিচ্ছিলাম সেখানে যে আমরা বলছিলাম যে ইলপা, ইমিগ্রেশন ল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন, তারা তীব্রভাবে সমালোচনা করেছে যে আনসেটেলমেন্টের ব্যাপারটা। তো আমরা জানি যে আনসেটেলমেন্টের ব্যাপারে কিন্তু সরকার জনগণের কাছ থেকে একটা মতামত নিয়েছে, এটা এখনও প্রকাশ করা হয় নাই কিভাবে কি হবে। আমরা এটাও জানি যে এই আইনের বিরোধিতা করেছে সরকার দলের অনেক এমপি, এবং সবচেয়ে বড় বিরোধিতার যে কারণ সেটা হচ্ছে যে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট, অর্থাৎ যারা অলরেডি এই সিস্টেমের মধ্যে আছে, যারা অলরেডি ভিসা নিয়ে এদেশে আছেন, যারা ধরে নিয়েছিলেন যে 5 বছর পরে সেটেলমেন্ট পাবে, তাদেরকেও তারা এখানে আটকে দিচ্ছে। তো এখানে ইলপা বিভিন্ন জায়গার কথা বলেছে, তারা বলেছে যে এখানে কোথাও এরকম কোনো অব্লিগেশন নাই, এবং তারা বলেছে যে এমনকি আমেরিকাতে বা কানাডা, অস্ট্রেলিয়া, এমনকি ইউরোপের বিভিন্ন দেশে এই ধরনের লং টাইম থাকার কোনো কারণ নাই। এবং আমরা জানি যে কোনো দেশে 2 বছর লিগাল রেসিডেন্স থাকার পরেই পার্মানেন্ট রেসিডেন্স পাওয়া যায়। তো এ ব্যাপারে তারা, এবং এমনকি যে রিফিউজিদের ক্ষেত্রে যেমন আসছে যে 5 বছর থাকতে হয়, কোনো দেশে কিন্তু এটাও নাই। এখানে মনে রাখতে হবে যে 2005-এর আগে এদেশে যারাই অ্যাসাইলাম ক্লেম করতেন, অ্যাসাইলাম পেতেন, তাদেরকে সরাসরি ইনডেফিনিট লিভ টু রিমেইন দিয়ে দেওয়া হতো। এবং ইনডেফিনিট লিভ টু রিমেইন দেওয়ার পরেই তারা 5 বছর পরেই তারা কি বলেন ব্রিটিশ নাগরিকদের জন্য তারা এলিজিবল হতেন। এখন আমরা দেখতে পাচ্ছি 2005 থেকে সেটাকে কমিয়ে তারা করেছে 5 বছরের রুল, 5 বছর থাকার পরে তারা সেটেলমেন্টে যেতে পারবে। আর বর্তমান সরকারের পরিকল্পনা তো আপনারা সবাই জানেন যে এটাকে তারা 5 থেকে কমিয়ে নিয়ে এসেছে 2.5 বছর। আর 5 বছর পরে সেটেলমেন্ট নয়, 10 বছর, কোনো ক্ষেত্রে 15-20 বছর, বিশেষ করে যদি আপনি বেনিফিট ক্লেম করেন তবে সেটার জন্য 20 বছর পর্যন্ত যেতে পারে। তো এটার চরমভাবে বিরোধিতা করা হয়েছে। আরেকটা আপডেট দেই যে আমরা একটা প্রজেক্ট থেকে জানা গেছে যে সমস্ত বাচ্চারা এদেশে একা চলে এসে অ্যাসাইলাম ক্লেম করে, গত বেশ কয়েক বছর ধরে এদের অনেকেই কিন্তু যে কোনো কারণেই তাদের মৃত্যুর শিকার হয়েছে। বলা হচ্ছে যে 50-এরও অধিক
এরকম শিশু অ্যাসাইলাম সিকারের মৃত্যু ঘটেছে। এটা অবশ্যই একটা খুব ওয়ারিং ফ্যাক্টর। আমরা জানি যে আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশ থেকে আমরা দেখেছি, আফগানিস্তান থেকে, ইরান থেকে, ইরাক থেকে, ইরিট্রিয়া, ইথিওপিয়া, সুদান, এই সমস্ত দেশগুলি থেকে আমরা দেখেছি যে অনেক অনেক ইয়াং ছেলে মেয়ে এদেশে চলে এসেছে। এমনকি আমরা মিশর থেকেও আসতে দেখেছি এখানে। তো এদের অনেকেই হয়তো বা এই নানা রকমের সমস্যা এবং যেহেতু পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার কারণে হয়তো বা একটা মানসিক যন্ত্রণা থাকে। এদের মধ্যে কিন্তু আত্মহত্যারও কিন্তু কিছু কিছু ঘটনা আছে। তো এ ব্যাপারে আমার মনে হয় যে একটু ভালো করে এ ব্যাপারে সরকারের নজর দেওয়া দরকার। আমরা এটাও জানি এবং আমি নিজেও সবসময় বলি যে দীর্ঘদিন ইমিগ্রেশন অ্যাসাইলাম প্র্যাকটিস করলেও আমরা জানি যে অনেকেই এদেশে কিন্তু আসেন মূলত অর্থনৈতিক কারণে। তবুও এই শিশু মৃত্যু এটাকে মেনে না যায় না। একজন করার যুক্ত হচ্ছেন, কে আছেন আমি কথা বলি। হ্যালো করার। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? জি আমি ভালো আছি। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি লিভ টু রিমেইন আছি। 25-26 বছর আগে এই দেশে আসছিলাম, বুঝতে পারছেন? আপনি 25-26 বছর আগে দেশে আসছিলেন? জি হ্যাঁ হ্যাঁ, বর্তমানে আমি লিভ টু রিমেইন আছি। আমার ফ্যামিলি ও দেশে, আমরা ভিসা পাইছি বাচ্চাদের রাইটে। আমার বড় বাচ্চা ব্রিটিশ হয়ে গেছে 10 বছরের রাইটে। এখন আমি চাইছি একা দেশে যাইবো আর কি। এর আগে এফাইলাম আমরা মারছিলাম, বাট এফাইলাম তো রাগ হয় না, বাচ্চাদের রাইটে দিছে। জি। তো এখন আমি চাইছি একা দেশে যাবো। আমার ভিসার টাইম আছে আরো 11 মাস। জি। তো আমার কি করতে হবে? যাওয়া কি ঠিক আছে? আপনার যেতে কোনো অসুবিধা নাই, কারণ আপনাকে তো তারা অ্যাসাইলাম গ্রান্ট করেনি, তাই না? আপনি বলেছিলেন যে আপনাকে যদি অ্যাসাইলাম গ্রান্ট করেনি, হ্যাঁ ঠিক আছে, আর তাদের কাছে এটা নোটিশ থাকবে যে আপনি বলেছিলেন দেশে গেলে আপনার প্রবলেম হবে, যেহেতু তারা বিশ্বাস করেনি। তো ফলে যেহেতু আপনি অ্যাসাইলাম গ্রান্টে নাই, অ্যাসাইলাম থাকলে আপনার পরে একটা রেস্ট্রিকশন থাকতো। এখন যেহেতু অ্যাসাইলামে আপনি নাই, আপনার উপরে দেশে যাওয়া থেকে কোনো বাধা নাই, আপনি নির্বিঘ্নে যেতে পারেন, আসতে পারেন। ওকে, মানে আমি সেকেন্ড এক্সটেনশন করে ফেলছি আমার 5 বছর, মানে ভিসা পাওয়ার 5 বছরের উপরে। জি। তো এখন আমাকে ই ভিসাও আছে, আমার পাসপোর্টও আছে। তো আমাকে কি কি করতে হবে? আপনাকে কিছুই করতে হবে না। আপনি আপনার ই ভিসাটা নিয়ে আপনি যাবেন, আপনি আসবেন, আপনি পাসপোর্ট রাখবেন। যদি আপনার কাছে পুরনো বিআরপি কার্ড থাকে সেটাও আপনি কাছে রাখতে পারেন। এই তো আর কোনো, ওদের কাছে সমস্ত রেকর্ড থাকবে। এয়ারপোর্ট আসলেই ওরা আপনার নাম্বার দিয়ে, আপনার ই ভিসা নাম্বারটা দিয়ে চেক করলে ওরা সব কিছু পুরো ডিটেলস, পুরো ফাইল বেরিয়ে আসবে। ওকে, আমার কাছে তো বিআরপি দুইটা বিআরপি কার্ড আছে। জি জি, এগুলো আপনাকে দেখাতে হবে না, সাথে থাকেও যদি কোনো কারণে দরকার পড়ে আপনি প্রডিউস করলেন। এটা তারা এমনিতেই রাখার জন্য একটা অ্যাডভাইস করেছে, বলেছে যে এটা দিলে এটা থাকলে, কারণ তাদের ওই সময় নানা ধরনের ডেটা নিয়ে প্রবলেম হওয়ার কারণে তারা হয়তো তারা ঠিকমতো কাজগুলো করতে পারেনি। ফলে এটা আপনার কাছে একটা পুরো হিসেবে থাকুক। বাট এমনি আপনার ডিটেলস দিয়েই তারা আপনার পুরো হিস্ট্রি, তারা কেস ফাইল বার করতে পারবে বলে আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ। তো আমরা যেটা বলছিলাম যে আনঅ্যাকম্পানিড মাইনর, আপনারা জানেন যে আনঅ্যাকম্পানিড মাইনর যে সমস্ত বাচ্চারা এদেশে আসে, আনঅ্যাকম্পানিড মানে যাদের সাথে আর কোনো আসে নাই, কোনো সাবালক লোক এদেশে আসে নাই। এবং অত্যন্ত দুঃখের ব্যাপার যে আমরা দেখেছি হাজার হাজার শিশুরা বিভিন্ন দেশ, যেমন ধরুন আফগানিস্তান, সিরিয়া, ইরান, ইরাক, তারপরে এদিকে আফ্রিকাতে ইরিট্রিয়া, ইথিওপিয়া, তারপরে সুদান, এমনকি মিশর থেকেও আমরা দেখেছি এদেশে চলে আসে। এবং কী হ্যাজার্ডাস, কী জটিল সমস্ত পথঘাট পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা এদেশে আসে। তো এদের ব্যাপারে আমরা যেটা বলতে চাচ্ছি যে একটা প্রতিবেদনে বলেছে যে এই বাচ্চাদের মধ্যে 50 জনেরও বেশি কিন্তু মারা গেছে।
তো এটা অবশ্যই খুবই দুঃখজনক ট্র্যাজেডি, এবং আমরা বলবো যে বাবা মারা কতটা ডেসপারেট হলে এই ধরনের শিশুকে পাঠায়। যদিও আমরা জানি যে এরা অ্যাসালাম চাইতে এদেশে এসেছে, কিন্তু এটা মনে না করার কোনো কারণ নাই যে এদের অনেকেই আসলে পিওরলি ইকোনমিক মাইগ্রেন্ট। এদেরকে এই শিশু বয়সে দেশে পাঠিয়ে দিয়ে বাবা মার আশা করছে যে ছেলেরা এখানে কোনো না কোনো কাজ করে দেশে পয়সা পাঠাবে। তো এটা অবশ্যই খুবই দুঃখজনক একটা ব্যবস্থা। আমরা চাই না এ ধরনের ঘটনা ঘটুক, কিন্তু আনফর্চুনেটলি এরকম ঘটনা ঘটছে, এবং অনেক বাচ্চারা এই দেশে এসে তারা কিন্তু আনলফুলি ডিটেনও হয়। কারণ অনেক বাচ্চাকে দেখে ঠিক বাচ্চা বলে মনে হয় না, বা একটা বর্ডারিং এজে থাকলে একটা কনফিউশন থাকে। আয়োজন করা যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো করার, এই নাম্বারটা চাইছিলাম আপনার। আপনি যদি স্টুডিওতে, আপনি যদি ফোনটা রেখে স্টুডিওতে কথা বলেন, ওরা আপনাকে নাম্বার দিয়ে দেবে। হ্যাঁ, আপনাকে টেক্সটে নাম্বার বুঝে দিয়ে দেওয়া হয়েছে। আপনাকে টেক্সট নাম্বার দেওয়া আছে, ওই দেখেন স্ক্রিনে একটা টেক্সট নাম্বার দেওয়া আছে। যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে এভাবে অনেকেই আসে, এবং আসলে দীর্ঘদিন ধরে এই ফিল্ডে কাজ করার পরে আমার নিজেরই একটা ব্যক্তিগত ধারণা যে অনেক কারণেই মানে এই সমস্ত বাচ্চাদেরকে দেশে পাঠানো হচ্ছে। সবাই যে একমাত্র জীবনের নিরাপত্তার কারণেই আসে তা নয়, একটা বিরাট অংশ কিন্তু অবশ্যই অর্থনৈতিক কারণে দেশে আসছে, এবং এসে কীভাবে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আফ্রিকা থেকে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে আসা, এটা একটা খুব দুরূহ কাজ। অনেকেই কিন্তু এই পথ পাড়ি দিতে গিয়ে দুঃখজনকভাবে তাদের জীবনের অবসান ঘটছে। আমি সর্বশেষ যে আপডেটটা আপনাদেরকে দেব সেটা হচ্ছে একটা কোর্ট কেস। এই কেসটা হচ্ছে একটা কোর্ট অফ অ্যাপিলের কেস, এবং এই কেসটা হচ্ছে আমরা নামতে দিতে পারি MR পাকিস্তান। এখানে যে ইস্যুটা তারা তুলে ধরছে সেটা হচ্ছে এই যে কোনো একটা কেসে যদি হোম অফিসের লয়ার সাক্ষীদেরকে ঠিকমতো জেরা না করে বা তাদের এভিডেন্সকে চ্যালেঞ্জ না করে, তার অর্থ কিন্তু এই না যে এটার জন্যে বেনিফিটটা সেই উইটনেস বা যে পক্ষের উইটনেস তার পক্ষে যাবে। কারণ জাজ সাহেবের এখনও দায়িত্ব কর্তব্য আছে যে পুরো কেসটা দেখা, এবং সেটার পরে ভিত্তি করে তিনি একটা জাজমেন্ট দেবেন। আমরা যেমন জানি, আমরা দেখেছি বিভিন্ন কেসে অনেক সময় দেখা যায় অ্যাসাইলাম কেসে অনেক সাক্ষী নিয়ে আসা হলো, এবং কোনো সাক্ষীকে কোনো ক্রস এক্সামিনেশন মানে জেরা হোম অফিস করলো না, তখন আমরা প্রায় সময় আর্গুমেন্ট করে বলি দেখো অমুকের সাক্ষীকে তো কোনো তারা জেরা করেনি বা হোম অফিস চ্যালেঞ্জ করেনি, তার মানে কি এই যে তারা হয়তো এটাকে গ্রহণ করে নিয়েছে। এসব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেটা কোর্ট বলে বা এই কেসের আলোকে তারা যেটা বলবে সেটা হচ্ছে এই যে জাজ সাহেব পুরা এভিডেন্সটাই দেখবে, এবং দেখবে ঠিক আছে হোম অফিসের লয়ার হয়তো কোর্টের দিন এটাকে চ্যালেঞ্জ করেনি, কিন্তু আমরা তো তার আগের এভিডেন্সগুলো দেখেছি। আগের এভিডেন্স অনুযায়ী দেখা গিয়েছে যে হোম অফিস কখনোই এই ক্লায়েন্টের অ্যাপ্লিকেশন বা এই ক্লায়েন্টের অ্যাপিলটাকে তারা মেনে নেয়নি। সেই জন্য এটা ওভারঅল একটা অ্যাসেসমেন্ট হবে। তো যাই হোক, এটাতে কি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রেই এই ধরনের এই কেসটা হোম অফিসকে ফেভার করবে। আমরা নিজেরা যারা কোর্টে যাই আমরা দেখি অনেক সময় হোম অফিসের কোশ্চেনিং হয় খুবই পুয়ার, যেভাবে প্রশ্ন করা উচিত, যেভাবে প্রশ্ন করলে হয়তো বা সাক্ষী বা অ্যাসালাম সিকারকে হয়তো আটকানো যেত, কিন্তু ওই দিকে না গিয়ে তারা জেনারেসলি এই কেসগুলি করার কারণে ডিসাইড করার কারণে অনেকেই মনে করছে যে হয়তো বা একটা বড় সুযোগ এসে গেছে যে হোম অফিস আমার এভিডেন্স চ্যালেঞ্জ করেনি, অতএব আমারটা বোধহয় গ্রহণ করে নেবে। না, এই কোর্টের এই কেসের MR কেসের মাধ্যমে যেটা মনে করা হচ্ছে যে না, হোম অফিসের লয়ার যদি ঠিকমতো ক্রস এক্সামিনেশন নাও করে, যদি চ্যালেঞ্জও না করে এভিডেন্স, তারপরেও কিন্তু জাজ সাহেব ইচ্ছা করলে হোম অফিসের পক্ষে রায়টা দিতে পারে। এই ছিল আজকে মতো আমার আপনাদের জন্য আপডেট।
আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা কথা বললাম, বিশেষ করে এই যে নতুন যে কোর্ট ব্যবস্থা আসছে সেটার কি ধরনের ফলাফল হতে পারে, আমরা সেটা নিয়ে বেশ বিস্তারিত কথা বলেছি। আমরা এটাও বলেছি যে এই যে কোর্টের যে পরিবর্তে নতুন যে সিস্টেমটা আসছে এটার পক্ষে কিন্তু জনমত নেওয়ার জন্যে আহ্বান জানানো হয়েছে এবং অনেকে এর পক্ষে বিপক্ষে কথা বলছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমান কোর্ট সিস্টেমটাকেই রেখে দেওয়া। আমরা আরও কথা বলেছি কীভাবে ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন তারা এই সেটেলমেন্টের যে নতুন প্ল্যান আছে 5 থেকে 10 বছর কি 15-20 বছর, বা এটাতে যে আমরা বলছি যে রিফিউজিদের জন্যে এটা করাটা ঠিক হবে না, কারণ তারা তো আসলে রিফিউজি, তারা কেন 10 বছর ওয়েট করবে, 15 বছর ওয়েট করবে। তো এই সমস্ত কিছুর ব্যাপারে সমালোচনা করেছেন ইমিগ্রেশন লয়ার্স প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন এবং এটার সমালোচনার অবশ্যই অনেকগুলো দিক আছে এবং তারা বলতে চাচ্ছে যে পৃথিবীর কোনো দেশে এরকম বলতে গেলে কোনো নিয়ম নাই যে তোমাকে এত বছর পরে সেটেলমেন্ট দেবো এই ধরনের কেসে, অ্যাসাইলামের কেসে, পলিউশনের কেসে বা হিউম্যান রাইটসের ক্ষেত্রে। এবং তারা এদেশের বিভিন্ন উদাহরণ তারা কিন্তু টেনেছে, এদেশ মানে ইউরোপের বিভিন্ন দেশের উদাহরণ তারা কিন্তু দিয়েছে। আমরা প্রায় আমাদের হাতে আরও কত সময় আছে, আমরা এই সময়টা একটু ব্যবহার করি। আমরা যদি কিছু অ্যাপিল নিয়ে কথা বলি, আমাদের অ্যাপিল মনে রাখতে হবে এই মুহূর্তে কিন্তু সব কেসের জন্য কিন্তু অ্যাপিল নাই। একটা সময় ছিল যে সব কেসের জন্যই মোটামুটি অ্যাপিল থাকতো, এই মুহূর্তে কিন্তু সব কেসের জন্য অ্যাপিল নাই। অ্যাপিল মূলত আমরা দেখতে পাচ্ছি যেখানে অ্যাসাইলাম বা প্রোটেকশন জাতীয় ইস্যু আছে সেখানে অ্যাসাইলাম করার সুযোগ আছে। তারপরে কি হয়, যেখানে হিউম্যান রাইটসের ক্ষেত্রে আপনি হিউম্যান রাইটসের আপনি কাহিনী উত্থাপন করলেন, আপনাকে না করলো, তো সেক্ষেত্রে আপনিও অ্যাপিল পেতে পারেন। আর তৃতীয়ত আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমরা ইইএ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও আমরা অ্যাপিলের সুযোগ দিই। যদি এখন আমরা দেখতে পাচ্ছি যে কেসগুলির সংখ্যা খুবই কমে গেছে, কারণ এই রুটটাই তো বন্ধ হয়ে গেছে। আর অন্য জায়গাগুলিতে কিন্তু অ্যাপিলের সুযোগ কম। হ্যাঁ, ইমিগ্রেশনের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে অ্যাপিলের কথা বলে, কিন্তু সেগুলি প্রকারান্তরে কিন্তু হিউম্যান রাইটস অ্যাপিলেরই অন্তর্ভুক্ত। এখন অ্যাপিলের জন্যে মনে রাখবেন যে আমরা বেশ কিছু ঘটনা দেখছি যেখানে অ্যাপিলেন্টের হয়তো লিগাল রিপ্রেজেন্টেটিভ নাই, তারা নিজেরা অ্যাপিল দায়ের করতে যাচ্ছেন। সেক্ষেত্রে যে 140 পাউন্ডের যে ফি দিতে হয় এটা একটা অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। মনে রাখবেন অ্যাপিলের জন্য ফি রেমিশন চাওয়া যেতে পারে। সেক্ষেত্রে হয়তো আপনার অ্যাপিলেন্টের লয়ার হয়তো আপনাকে কিছু বেশি চার্জ করবে, কারণ এই যে আপনি এর জন্য যে তারা অ্যাপ্লিকেশন করছে কোর্ট ফি মকুব করার জন্য, এটাও কিন্তু একটা অ্যাপ্লিকেশন, এটাতেও তাদের সময় নষ্ট হচ্ছে, এর জন্য হয়তো তা আপনাকে একটা ফি চার্জ করতে পারে। তবে যদি আপনাকে তারা লিগাল এড গ্রান্ট করে, সব ফার্মে কিন্তু লিগাল এড নাই, যাদের লিগাল এড আসছে তারা যদি আপনাকে এখানে অ্যাসাইলাম গ্রান্ট করে তাহলে কিন্তু এটা এই কোর্টের এই ফিটা কিন্তু সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে, এটা মনে রাখেন। আর অ্যাপিলের ক্ষেত্রে যেটা আমি এর আগেও বলেছি এখনও বলি যে প্রস্তুতির একটা বড় জিনিস। আপনি অবশ্যই আপনি সময় দেবেন, আপনার নিজের কেস নিয়ে পড়াশোনা করবেন, আপনার লয়ারের সাথে ঠিকমতো অ্যাপয়েন্টমেন্টগুলো করবেন। কারণ মনে রাখবেন আপনি খালি একটা নিজের কেসটা আপনি সামলাচ্ছেন, আপনার লয়ার হয়তো বা হাজারো কেস নিয়ে ব্যস্ত। তো এই জন্যে আপনি এই জন্য যেটা আপনাকে করতে হবে, লয়ারের সাথে সুন্দরভাবে একটা লিয়াজ করে তার সাথে আপনি নিয়মিত দেখা করলেন, সাক্ষীদের সাথে আপনি দেখা করবেন। আর সবচেয়ে বড় কথা, অ্যাপিলে যাওয়ার আগে আপনি অবশ্যই আপনার বান্ডেল নিয়ে ভালো পড়াশোনা করবেন
এবং বিভিন্ন যারা সাক্ষী যাচ্ছে তাদের সাথেও আপনি কথা বলে আনুষ্ঠানিক আপনার থাকা দরকার, নাহলে কিন্তু আপনার কেসে আপনার নিজেরই সবচেয়ে বড় ক্ষতি হবে। আমরা যেটা প্রায় দেখেছিলাম, যেটা অত্যন্ত দুঃখজনক, যে অ্যাপিলের ডেট পড়ে গেছে, অ্যাপিলেন্টের কোনো খোঁজ নাই। তারপরে কি হয়, দেখা যায় যে অ্যাপিলের আগের দিন বা অ্যাপিলের দিন সকালে এসে ক্লায়েন্ট হঠাৎ করে এসে হাজির। আসার পর যখন কী করতে হবে, বান্ডেল দেওয়া হয়নি, ডকুমেন্ট দেওয়া হয়নি, শেষ পর্যন্ত আমাদেরই শেষ পর্যন্ত গালি খাওয়ার একটা অবস্থা হয়ে দাঁড়ায়। তো এই জন্যে আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনাকে লয়ারকে সময় দিতে হবে, আপনার সব ডকুমেন্টগুলো তাকে পৌঁছে দিতে হবে, লয়ারের সাথে আপনার রেগুলার সিটিং হতে হবে, আপনার কেসের একটা অ্যাসেসমেন্ট আপনাকে নিতে হবে। আপনার লয়ার আন্তরিকভাবে আপনার জন্য চেষ্টা করবে, কিন্তু তার তো জানা দরকার যে আপনার কেসের কী অবস্থা, আগে কী হয়েছে না হয়েছে, পুরো হিস্ট্রি কিন্তু আপনি পারলে আপনার নতুন লয়ারকে আপনি দিয়ে দেবেন। এবং আপনি মনে রাখবেন যে আপনার কেসের ইনস অ্যান্ড আউটস ভালোভাবে না জানলে আপনার লয়ারের পক্ষে আপনাকে রিপ্রেজেন্ট করা খুব কঠিন হয়ে যাবে। এই মুহূর্তে আমরা জানি যে বাংলাদেশে কোনো ক্ষেত্রে কিছু অস্থিরতা বিরাজ করছে, যদিও ওভারঅল আগের চাইতে অনেক বেটার একটা পরিবেশ আছে। এখন যদি আপনি মনে করেন যে বাংলাদেশে কোনো ক্ষেত্রে আপনি অ্যাসাইলাম ক্লেম করেছেন, আপনার অ্যাসাইলামটা রিফিউজ হয়েছে, আপনি অ্যাপিলে যাচ্ছেন, এখন সেক্ষেত্রে এই যে অ্যাপিলটা হবে, হিউম্যান রাইটস অ্যাপিলটা হবে, সেক্ষেত্রে আপনার কাজ হবে একটা ট্রুথফুল অ্যাকাউন্ট দেওয়া আপনার লয়ারকে, আপনার সাথে কী কী ঘটনা ঘটেছে, কী কী ঘটতে পারে বলে আশঙ্কা করছেন, এটা কিন্তু আপনার লয়ারকে বলে দেওয়া। একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনার লয়ার কিন্তু আপনার কেসটা বানিয়ে দেবে না। কেসের ঘটনাবলী আপনাকেই বলতে হবে, কী কী ডকুমেন্ট আছে আপনাকে নিতে হবে, এরপরে সেটার আলোকে উনি আপনার কেসটা নিয়ে প্রস্তুতি হবে। যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের কমিটি অনেকে কিন্তু সহযোগিতা করেন না। দেখা গেল সারা বছর কোনো খোঁজ নাই, অ্যাপ্রিল আগের দিন এসে হাজির, এবং অনেকেই ঠিকমতো স্টেটমেন্ট দিতে চান না। স্টেটমেন্ট দিলেন, দেখা গেলো সাইনও করলেন না, স্টেটমেন্ট একটা দিয়ে বলেন ঠিক আছে উকিল সাহেব আপনি আপনার ইচ্ছা মতো একটা কিছু লিখে রাখেন, আমি এসে বলে সাইন করবো। এটা কিন্তু ঠিক নয়, কারণ আপনি যদি আপনার নিজের স্টেটমেন্ট না পড়েন, নিজের ডকুমেন্ট আপনি না পড়েন, এবং যদি আপনার লয়ারের সাথে আপনার ঠিকমতো ডিসকাশন না হয়, তাহলে আপনার লয়ার আপনার জন্য কীভাবে কেস নিয়ে ফাইট করবে। বিশেষ করে এখন যেহেতু অনেকগুলো ক্ষেত্রে হোম অফিস হয়তো খুব কড়া স্ট্যান্ডার্ড তারা রাখবে, যে এটা অবশ্যই মনে রাখবেন যে এখানে আপনার বিয়ন্ড রিজনেবল ডাউটের যে টেস্ট আছে, এই টেস্টটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। আপনার ক্ষেত্রে আমরা দেখব যে ব্যালেন্স অফ প্রবাবিলিটির একটা বিষয় আমরা দেখব। তো তারা দেখতে চাইবে যে একটা স্ট্রং লাইকলিহুড আছে কি না যে আপনি দেশে গেলে আপনি সাফার করবেন কি না, এটা তারা দেখবে। তো ওই যে আমি বললাম যে অ্যাপিলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি আপনার লয়ারের সাথে একসাথে বসে একটু কাজ করেন। অনেক ক্ষেত্রে হয়তো আপনাকে আপনার লয়ারকে হয়তো একটু গোতাতে হবে এটা করার জন্যে। তো অ্যাসাইলামের বা অ্যাপিলের যে কোনো অ্যাপিলের প্রস্তুতির জন্যে আপনাকে আপনার ডকুমেন্ট ভালো করে জানতে হবে, বুঝতে হবে। আপনার যদি কোনো সাক্ষী থাকে, কোনো একটা ফ্যাক্ট এস্টাবলিশ করার জন্যে অবশ্যই সাক্ষী আপনি আনবেন। সাক্ষী এমন না যে লাস্ট নাইটে আপনি সাক্ষী নিয়ে দৌড়দৌড়ি করলেন, এটা হলে আপনার লয়ার আপনার জন্য কোনো দিন ঠিকমতো কাজ করতে পারবে না। আর অ্যাপিলের জন্য আপনাকে অবশ্যই সময় নিতে হবে। আমরা এটাও দেখেছি যে একটা অ্যাপিল স্টেটমেন্ট করা কত কঠিন, কারণ ক্লায়েন্ট আসতে পারছে না। কেন আসতে পারছে না? না আমার কাজ আছে, না আজকে সোমবারে আমি আসতে পারবো না, সোমবারে আমার অমুকের অফ। এইভাবে চললে তো আপনার অ্যাপিল আপনি কোথাও নিয়ে যেতে পারবেন না। মনে রাখবেন যে অ্যাপিলে ভালো একটা অ্যাপিল যদি করা যায়, তবে আপনার যেটা সময় অনেক বেশি। স্ট্যাটিস্টিক্স বলছে যে প্রায় 50% কেসে অ্যাপিল অ্যালাউ করে, কারণ হোম অফিস প্রচুর মিস্টেক করে। সেই জন্য হোম অফিসের কোথায় মিস্টেক হতে পারে এটা নিয়ে আপনাদের জেনে রাখা দরকার। অ্যাপিলে আপনি কী কী করতে পারেন, কী বিষয়ে আপনি রেজ করতে পারেন, সেটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এখানে একটা কথা আমি বলে রাখি, সেকশন 120 নোটিশ বলে একটা বিষয় আছে। ধরুন অ্যাপিল চলার পরে কোনো নতুন বিষয় উত্থাপিত হলো, সেই নতুন বিষয় কিন্তু আপনাকে অবশ্যই অ্যাপিলের মধ্যে ডিসক্লোজ করতে হবে। না করলে পরবর্তীকালে হয়তো এটা আপনার জন্য প্রবলেম হতে পারে। যেমন ধরুন হয়তো আপনি অ্যাপিলে থাকা অবস্থাতে আপনার একটা সন্তান জন্ম নিল,
সেক্ষেত্রে বাচ্চার বেস্ট ইন্টারেস্ট একটা ইস্যু হবে। অবশ্যই আপনার কিন্তু এক্ষেত্রে হোম অফিসকে জানানো উচিত এবং কোর্টকেও জানানো উচিত, এবং এটার ডকুমেন্ট আপনি ইনক্লুড করে দিবেন আপনার বান্ডেলে এডিশনাল বান্ডেল হিসাবে। একই রকমভাবে যে কোনো ধরনের যে কোনো যদি সেটব্যাক হয়, যেমন ধরো দেখা গেলো আপনারই এক পার্টনারের, আপনারই এক ফ্রেন্ডের, বা হয়তো আপনি একটা কেস করেছেন যে আপনি বলতে চাচ্ছেন যে আপনি লেসবিয়ান বা গে, এখন আপনি যাকে পার্টনার হিসেবে দেখাচ্ছেন দেখা গেলো সে একটা সেপারেট কেস, আপনার সাথে তার কেসে তো লিঙ্ক নাই, সেটিকে কিন্তু অ্যাসাইলাম পেয়ে গেছে, সেক্ষেত্রে এটার একটা প্রভাব কিন্তু আপনার কেসের উপরে পড়বে এবং এটা হয়তো আপনি সাইড করতে পারবেন। তো আমরা মোটামুটি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। অ্যাপিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আমরা এটাও জানি যে প্রায় অর্ধেকের মতো অ্যাপিল কিন্তু হোম অফিস হারে। আমরা জানি তারা নতুন কী কী ব্যবস্থা আনবে, জানি না সে ব্যবস্থা আনয়ন করলে কী হবে। তো আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। দর্শক, আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনি আমাদের কাছে লিখতে পারেন, আর আমরা যতটুকু পারি আপনাদের সাহায্য করতে চেষ্টা করব। তো আপনার সাথে আবার আমার দেখা হবে 2 সপ্তাহ পরে। আগামী সপ্তাহে আপনাদের সাথে অনুষ্ঠানে হাজির হবেন আপনাদের অতি প্রিয় আলোচক ব্যারিস্টার এবং সলিসিটর এম কিউ হাসান। আবার দেখা হবে। ভালো থাকেন সবাই।